আচ্ছা বলুন তো, এই যে কেপি শর্মা ওলি, ইনি তো ভারত বিদ্বেষী ছিলেন, ভারত বিদ্বেষী হিসেবে পরিচিত, এবং একমাত্র প্রধানমন্ত্রী নেপালে যিনি কখনো ভারতে আসেননি। তাহলে তার এই পতনের কারণ কি? পেছনে আসলে কে? কার দিকে অভিযোগের আঙুলটা উঠছে? এই যে তাকে সরানো হলো, পদত্যাগ করতে বাধ্য হলেন ওলি, এই খবর কি ভারতের কাছে আগে ছিল না, নাকি ভারতীয় গোয়েন্দাদের কাছে এই খবরটা ছিল? এর পেছনে আসলে কে? চীন, যার সঙ্গে এত ভালো বন্ধুত্ব ছিল এই কেপি শর্মা ওলির এই কয়েকদিন আগে, গত সপ্তাহেও যিনি চীন থেকে ঘুরে গিয়েছিলেন, নাকি অন্য কেউ? তাকে সরানোর পেছনে আসল মাথাকে? আমরা আজকে এই প্রশ্ন তুললাম, এবং আজ তাক বাংলার এই প্রশ্ন সকলের কাছে, এবং আমরা অবশ্যই হয়তো দেখব যে বাংলার অন্যান্য মিডিয়া বা এই পশ্চিমবঙ্গের অন্যান্য সংবাদ মাধ্যম হয়তো এই প্রশ্নটাই তুলেছে। আমরা এই বিষয়টা নিয়ে এবার আলোচনায় যাব যে আসল মাথাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। গতকাল সারাদিন আমরা এই প্রশ্নগুলো করেছি, ম্যাপ দেখিয়েছি কোথায় চিকেন স্টিক, এবং তারপর আপনিও দেখেছেন যে তারপর থেকে গোটা বাংলার মিডিয়া সেই প্রশ্নগুলোই তুলেছে একেবারে ম্যাপ ধরে ধরে। আজকে যে প্রশ্নটা আমরা রাখতে চাই, অলির পতনের পেছনে আসল মাথা কার? দেখুন, অলির পেছনে মাথাটা এই মুহূর্তে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ নেপালে যে গণতাণ্ডব হলো, আমি গণ অভ্যুত্থান বলছি না, আমার মনে হয় প্রত্যেক মিডিয়া এই কথাটা তুলুক, গণতাণ্ডব। অভ্যুত্থান যখন হয়, আপরাইজিং যখন হয়, ছাত্র যুবর আপরাইজিং হলে হ্যাঁ নিশ্চিতভাবে দুর্নীতি একটা কজ হতে পারে, ইনকাম তার একটা বৈষম্য তার জন্য হতে পারে, এবং বিভিন্ন অন্যান্য রিজন হতে পারে। তাতে শান্তি মতেও রাস্তায় সেই রিভলিউশন করা যায়। তবে যেটা আমরা দেখলাম সোমবার এবং মঙ্গলবার, এই যে গণ অভ্যুত্থানের নামে যে তাণ্ডব হলো, যে সংসদ যেটা গণতন্ত্রের মন্দির, এই টেম্পল অফ ডেমোক্রেসি, ওটাকে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হলো। হিলটন হোটেল এবং বিভিন্ন বেসরকারি মল, মন্ত্রীদের বাড়ি, সাধারণ মানুষের গাড়ি, এই কমপ্লিট যে দাউ দাউ করে জ্বলছে, এই নেপালের আগুন জ্বালিয়ে দিল। আমার মনে হয় এটা কোথাও না কোথাও, যেটা আপনি ঠিক জায়গায় ধরেছেন, হাতুড়িটা একদম এক জায়গায় মেরেছেন, এই লাগামটা অন্য কারোর হাতে। কারণ সাধারণ যুব ছাত্র নামবে এবং তারা কেরোসিন নিয়ে, পেট্রোল নিয়ে, ডিজেল নিয়ে এই সংসদ ভবন জ্বালিয়ে দেবে, বিভিন্ন সরকারি অফিস, গভর্নমেন্ট অফিস। এমনকি পশুপতিনাথের যে মন্দির, সেটাও কিন্তু গতকাল রাতে রক্ষা পায়নি, সেখানেও ভাঙচুর তাণ্ডব চালানো হয়েছে। সেটাও ভাঙতে গেছিল, এবং মন্দির যারা ভাঙতে যায়, আমরা বাংলাদেশে জানি কারা মন্দির ভেঙেছিল, এবং আমরা বাংলাদেশে দেখেছি যে ইসকনের এক সাধুকে আজ পর্যন্ত জেলে কারা ঢুকিয়ে রাখলো। প্লটটা খুব সোজা এবং সিম্পল ইন্দিরা, আমরা প্রত্যেকে জানি এই অঙ্কন, এটা যে এঁকেছে কোথার থেকে আঁকা হয়েছে। তবু আজ আমরা ক্যামেরার সামনে বলবো না, আমরা শুধু কয়েকটা জায়গায় ছুঁয়ে চলে যাচ্ছি। এমন এক রাষ্ট্র যে এই কারবাইটা করলো, যাতে এক ঢিলে দুই পাখি মরে। কারণ নেপাল কার সঙ্গে বন্ধুত্ব এবং যা সুসম্পর্ক ছিল, একদিকে চীন, একদিকে ভারত। ভারতের সঙ্গে বেশি, কারণ ভারতের ওপর তাদের কমপ্লিট যে ইকোনমি অনেকটা বেশি নির্ভরশীল ছিল। তাদের আনএমপ্লয়মেন্টের প্রচুর যুবক এবং ছাত্র যারা এমপ্লয়মেন্ট পেত, তারা ভারতে পেত, এবং ভারতের সামরিক বাহিনীর তারা সোলজার, গোর্খা সোলজার, তাদের যে একটা বিরাট অংশ ওখানে রিটায়ার্ড আর্মি, ইন্ডিয়ান আর্মি যারা নেপালে সেটেল করে, যারা গোর্খালি, তাদের পেনশন ভারত থেকে যায়, এবং তাদের ট্যুরিজমের একটা বড় অংশ ভারত থেকে ঘুরতে যায়। তো ভারতের সঙ্গে এবং চীনের সঙ্গে চীনের বিরাট ইনভেস্টমেন্ট ছিল। আমার মনে হয় এসসিও যে ছবিটা ইন্দিরা দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প, আমার মনে হয় তার ঘুম উড়ে গেছিল। এবং যদিও এই ঘটনাটা, এই যে ঘটনা প্রবাহ দেখলাম, এটা 2 দিন 4 দিন 10 দিনের না, হয়তো সোম মঙ্গলবার, এটা গত 2 দিন এই ঘটনাটা ঘটেছে, এবং আজকেও ঘটছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুলিশকে মারছে, বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ নেপাল হয়ে আছে, সাধারণ মানুষদের মারছে। তো সাধারণ মানুষকে তো নেপালের ছাত্র এবং যারা গণ অভ্যুত্থান হচ্ছে মারবে না। তো কারা করছে এবং কারা এর পেছন থেকে রিসোর্সেস দিল, কারা টাকার মদত করলো,
কারা অস্ত্র পৌঁছে দিল, কে গ্যালন গ্যালন পেট্রোল এবং কেরোসিন দিল, এই এত বড় বড় যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, নন গভর্নমেন্ট বেসরকারি যেগুলো আছে সেগুলো জ্বালাতে কে উদ্যোগ নিল, এই প্রশ্নগুলো দেখুন ইন্দিরা বারবার উঠবে। একদম। এবং আপনি যে কথাটা বলছেন এই যে মন্দির ভাঙে কে, আমরা তো জানি নেপাল একটা হিন্দু রাষ্ট্র এবং 2008 সাল পর্যন্ত রাজতন্ত্রের অধীনে ছিল এই নেপাল। তারপর গত 17 বছরের ছবিটা অনেকটা বদলেছে, কিন্তু এই যে মন্দিরটা ভাঙবে কে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ নেপাল তো হিন্দু রাষ্ট্র, সেখানে তো মন্দিরের ওপর আঘাত হানাই মানে একটা অদ্ভুত বিষয়। ইন্দিরা 2008 থেকে যদি আমরা জানি যখন রাজতন্ত্র শেষ হলো এবং 2008 থেকে 2025-এ এই প্রত্যেক দর্শকের জন্য বলা নেপালে 13 বার সরকার চেঞ্জ হয়েছে, 13 বার, মানে কত ফ্রাজাইল একটা সরকার যেটা টোকা মারলে ভেঙে যায়। এবং বারবার সেখানে আমরা দেখেছি যে এই মাওবাদীদের সরকার, আমার কোনো বলতে আপত্তি নেই। এবং ওলি এই প্রথম প্রধানমন্ত্রী নেপালে যে ভারতে একদিনের জন্য আসেনি, এটা লেট ইট বি অন রেকর্ড, এটা সবাই বলুক যে নেপালের, আমরা নেপালকে সবচেয়ে বন্ধু দেশ বলে মনে করি, বাংলাদেশকে আমরা বন্ধু দেশ বলে মনে করতাম, এবং নেপালের প্রধানমন্ত্রী ভারতে একদিনের জন্য, এই বিগত কতদিন উনি প্রধানমন্ত্রী আছে কে পি শর্মা ওলি, এখন সে লাজ গুটিয়ে পালিয়ে গেছে, কালকে ভারতে আসেনি। ভারত বিদ্বেষ তার মনে প্রত্যেক অঙ্গে অঙ্গে ভরা ছিল। এবং আজকের দিনে যার নাম বারবার হচ্ছে বালেন্দ্রা, যে একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়র কাঠমান্ডু, তাকে দেখতে হয়তো ভালো, সে ভালো র‍্যাপ গায়, কিন্তু ভারতের সঙ্গে তার নেপালের মধ্যে কি হচ্ছে না হচ্ছে প্রভাব পড়ছে আমাদের ভারতবর্ষের উপর, এটা সার্বভৌমত্ব নেপালের, নেপাল বুঝবে। ভারতকে যদি তারা দূরে সরিয়ে রাখতে চায়, কারণ বালেন্দ্র শাহ পড়াশোনা করেছে এই কর্ণাটক ব্যাঙ্গালোরে, বিশ্বরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে এবং সেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সে পাশ করেছে, এমটেক করেছে। বড় খবর হচ্ছে তার যে অফিস, কাঠমান্ডুর অফিসে যে ম্যাপটা তার পেছনে ঝুলিয়েছিল, সেখানে একটা অখণ্ড নেপাল বলে ঝুলিয়েছিল। সে অখণ্ড নেপালে উত্তরাখণ্ডের একটা বড় পার্ট, পশ্চিমবাংলার একটা বড় পার্ট, সেই অখণ্ড নেপালের মধ্যে ঢুকে যাচ্ছে। লিপু লেক, এই বিভিন্ন যেটা ভারতবর্ষ যেটা বলে, ভারতবর্ষে কোনোদিন এইসব কথা নেপালের সঙ্গে ওঠেনি। রাজতন্ত্র নেপালে 240 বছরের রাজতন্ত্র, 2008-এ এই ফেডারেল রিপাবলিক ডেমোক্রেটিক এইটা নেপালে ঢুকলো, এবং তারপর আমরা দেখছি যে কমপ্লিট সরকারটা মাওবাদী কন্ট্রোল করলো এবং আস্তে আস্তে দুর্নীতিতে পুরো ছেয়ে গেল। এবং নেপালে আনএমপ্লয়মেন্ট, দুর্নীতি এবং প্রত্যেকটা যে বৈষম্য একটা এই ছাত্র যুবর মধ্যে, যে আজকে রাগ আমরা নেপালের রাস্তায় দেখতে পাচ্ছি, যে ছাত্র যুবর রাগ জ্বালিয়ে দিচ্ছে, কারা জ্বালায়,